নমস্কার। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় প্রাইভেট টিউশন বা গৃহশিক্ষকতা আজ এক সর্বব্যাপী বাস্তবতায় পরিণত হয়েছে। এটা কেবল একটা সমান্তরাল শিক্ষা ব্যবস্থা নয়, বরং এক গভীর সামাজিক রোগে রূপান্তরিত হয়েছে, যা শিক্ষার মূল উদ্দেশ্য এবং সামাজিক ন্যায় বিচারের আদর্শকে প্রতিনিয়ত ক্ষয় করে চলেছে। পশ্চিমবঙ্গের টিউশনের ব্যাপকতা এতটাই যে এটা এখন আর ব্যতিক্রম নয়, বরং বলা ভালো যে নিয়মেই পরিণত হয়েছে। একটা সমীক্ষা অনুসারে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 80% শিক্ষার্থী প্রাইভেট টিউশনের উপর নির্ভরশীল। আরও উদ্বেগজনক বিষয় হলো 2022 সালের একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রথম শ্রেণীর 64% এবং ষষ্ঠ শ্রেণীর 76% শিক্ষার্থীও প্রাইভেট টিউশন নেয়। তাহলে প্রশ্নটা হলো যে এত ছেলে মেয়ে কেন আজ প্রাইভেট টিউশনের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে? এর বিভিন্ন কারণ অবশ্যই আছে, তবে মূল কারণগুলো একটু বলে নেওয়া যাক। আমাদের রাজ্যে বছর বছর সরকারি স্কুলের সংখ্যা কমছে, সরকারি স্কুলে শিক্ষকের সংখ্যা কমছে এবং সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের সীমাহীন দুর্নীতি একটা চরম সীমায় পৌঁছেছে, যে কারণে অভিভাবকেরা সরকারি শিক্ষা ব্যবস্থার উপর আর আস্থা রাখতে পারছেন না। বিষয়টাকে আপনাদের গল্প মনে হতে পারে, কিন্তু এটা গল্প নয়। 2022 সালের মার্চে শিক্ষা দপ্তরের নথি বলছে গত 10 বছরে রাজ্যে প্রাইমারি স্কুল কমেছে প্রায় 7,018টা। এর সঙ্গে যোগ করুন জুনিয়র হাই স্কুল এবং হাই স্কুলের সংখ্যা, সব মিলিয়ে 8,000-এর বেশি। এ তো 2022 সালের হিসেব। তাহলে 2025 সালের অবস্থাটা কি, সেটা কিন্তু আমরা জানি না। তো একটু অনুধাবন করার চেষ্টা করলেই বুঝতে পারা যায় যে পরিস্থিতিটা কি। এবারে আসুন জানা যাক সারা রাজ্যে স্কুলগুলোতে শূন্য শিক্ষক পদের সংখ্যা কত। 2021 সালের অক্টোবর মাসের রিপোর্ট অনুযায়ী, 2021 সাল কিন্তু, রাজ্যের প্রাইমারি, জুনিয়র হাই স্কুল এবং হাই স্কুল মিলিয়ে মোট শূন্য পদ ছিল প্রায় 1,10,000। আর এর বেশিরভাগই আবার গ্রামাঞ্চলে, মানে প্রায় 70%, এবং কিছু পিছিয়ে পড়া অঞ্চলে। সবচেয়ে মজার কথা হচ্ছে এইসব শূন্য পদের একটা কিন্তু বড় অংশ হচ্ছে বিজ্ঞান শাখার বিষয়গুলোতে। এইবারে এর সঙ্গে যুক্ত করুন 2023 সালের উৎসশ্রী ট্রান্সফার, যার বদান্যতায় শহরের স্কুলগুলোতে শিক্ষক উপচে পড়ছে আর গ্রামের স্কুলগুলোতে হাজার হাজার শিক্ষক পদ খালি পড়ে আছে। যে কজন শিক্ষক আছেন তারা আবার ব্যস্ত থাকেন সরকারের নানান কর্মসূচি রূপায়ণের কাজে। এই যে পরিসংখ্যানটা আমি দিলাম খুব ছোট করেই, এই পরিসংখ্যানের আড়ালেই কিন্তু লুকিয়ে আছে এক জটিল সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা। একদিকে যেমন সরকারি স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা কমছে, শিক্ষার পরিবেশ কলুষিত হচ্ছে, স্কুলের পঠন পাঠনের প্রতি অনাস্থা বাড়ছে, আর চাকরির ক্ষেত্রে তৈরি হচ্ছে অনিশ্চয়তা, তেমনি অন্যদিকে অভিভাবকদের মধ্যে তৈরি হচ্ছে এক তীব্র প্রতিযোগিতামূলক মানসিকতা। এই ব্যবস্থার ফলে এক ধরনের সামাজিক দ্বিচারিতা তৈরি হয়েছে। দ্বিচারিতাটা কি? একজন শিক্ষক হিসেবে আমি প্রাইভেট টিউশনের সম্পূর্ণ বিরোধী, কিন্তু আবার আমি একজন অভিভাবক হিসেবে আমার সন্তানকে প্রাইভেট টিউটরের কাছে পাঠাই। কেন পাঠানোর দরকার কি? আসলে আমাদের রাজ্যে এবং কেন্দ্রে
যে অনুপাতটা বেঁধে দেওয়া হয়েছে, পিপল টিচার রেশিও, মানে ছাত্র শিক্ষক অনুপাত 30:1, 30:1, এই অনুপাতটা আমাদের ম্যাক্সিমাম স্কুলেই নেই। রাজ্যের অনেক শিক্ষক আছেন যারা টিউশনের ঘোর বিরোধী, কিন্তু রাজ্যের এই অধিকাংশ স্কুলে শিক্ষক সংখ্যার সংকটের কারণে, আবার কোথাও ছাত্র শিক্ষকের অনুপাতের বৈষম্যের কারণে তারা তাদের সন্তানদের বাধ্য হয়েই প্রাইভেট টিউটরের কাছে পাঠাচ্ছেন। এই নৈতিক স্খলন সমগ্র শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে কমিয়ে দিচ্ছে। অন্যদিকে শিশুদের উপরে নেমে এসছে এক অসহনীয় মানসিক চাপ। তাদের যে শৈশবের খেলাধুলো, সেই খেলাধুলো থেকে শিল্প, সাহিত্য এবং অন্যান্য সৃজনশীল কার্যকলাপ আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে। তাদের জীবন কেবল স্কুল আর টিউশনের একঘেয়ে চক্রে আবদ্ধ হয়ে পড়ছে। এখন ভাবুন একটু বসে, যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি এটাই ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আমেরিকার দার্শনিক জন ডিউ এবং ব্রাজিলের দার্শনিক পাওলো ফ্রেইডির মতো দার্শনিকদের কাছে ঋণী হয়ে পড়ি। তাদের দর্শনের নিরিখে বিচার করলে টিউশন সংস্কৃতিকে শিক্ষার এক বিকৃত রূপ বলেই মনে হয়। রবি ঠাকুর কি বলে গেছিলেন? তিনি বলছেন, এমন এক শিক্ষার স্বপ্ন দেখো, বা তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন, দেখেও ছিলেন তিনি, যা হবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশ ঘটাবে। তার অমর উক্তি ছিল, প্রকৃত শিক্ষা আমাদের শুধু তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব সত্তার সঙ্গে আমাদের জীবনের সামঞ্জস্য রচনা করে। কিন্তু টিউশনের জগতে আমরা কি দেখি? বিমূর্ত কিছু সূত্র মুখস্থ করা, নির্দিষ্ট প্রশ্নের নির্দিষ্ট উত্তর দেওয়ার যান্ত্রিক অনুশীলন। এটা প্রকৃতপক্ষে শিশুর সামগ্রিক বিকাশের যে পথ তাকে রুদ্ধই করে, এবং রুদ্ধ করে তাকে এক খণ্ডিত এবং অসম্পূর্ণ শিক্ষায় আবদ্ধ করে ফেলে। আবার স্বামী বিবেকানন্দ বলছেন, মানে তার কাছে শিক্ষা ছিল মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ। তিনি এমন শিক্ষার কথা বলতেন যা মানুষকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং তার চরিত্র গঠনে সহায়তা করবে। কিন্তু আজকের টিউশন নির্ভর শিক্ষা ব্যবস্থা চরিত্র গঠনের পরিবর্তে কেবল নম্বর পাওয়ার ইঁদুর দৌড়ে সামিল হতে শেখায়। আর এখানে সততা, সহানুভূতি, সামাজিক দায়বদ্ধতার মতো মানবিক গুণাবলীর কোনো স্থানই নেই। বরং যে কোনো উপায়, এমনকি যদি অসৎ উপায়ও হয়, সেই পথ অবলম্বন করেও পরীক্ষায় ভালো ফলাফল করতেই হবে, এটাই হয়ে ওঠে একমাত্র লক্ষ্য। বিবেকানন্দ গণশিক্ষার মাধ্যমে সামাজিক সাম্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তিনি বলেছিলেন, শিক্ষা হলো মানুষ গড়ার কারিগর। কিন্তু টিউশনের বিপুল খরচ সেই স্বপ্নকে চুরমার করে দিয়ে শিক্ষাকে এক ব্যয়বহুল পণ্যে পরিণত করেছে। এটা ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য তাকে আরো বাড়িয়ে তুলছে এবং শিক্ষার যে মহৎ উদ্দেশ্য তাকে ব্যর্থ করে দেয়। টিউশন সংস্কৃতির প্রভাব কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ কিন্তু নয়, এটা গভীর সামাজিক এবং নৈতিক অবক্ষয়ের জন্ম দিচ্ছে। আমাদের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তিনি যথার্থই বলেছিলেন যে প্রাইভেট টিউশনের উপর নির্ভরশীলতা স্কুল ব্যবস্থার গুণগত মানকে ধ্বংস করে দেয়। তার মতে এর ফলে অভিভাবকদের, যারা গার্ডিয়ান আছেন, তারা স্কুলের কাছে কম প্রত্যাশা করেন, আর সঙ্গে সঙ্গে শিক্ষকদের দায়বদ্ধতাও অনেক হ্রাস পায়। এই দার্শনিক মতবাদগুলো যখন আমাদের বাস্তবতার সঙ্গে মেলে না, তখন আন্তর্জাতিক প্রেক্ষাপটে কি ঘটে তা একটু দেখা যাক। 2024 সাল জিসাং ইউর নেতৃত্বে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ গবেষণা,
গবেষণার নামটা হচ্ছে সেলফ ডিরেক্টেড লার্নিং এবিলিটি অ্যান্ড শ্যাডো এডুকেশন এক্সপেন্ডিচার, এ কম্প্যারিজন অফ ইম্প্যাক্ট অন স্টুডেন্ট অ্যাচিভমেন্ট ইন কোরিয়া ডিউরিং কোভিড-19। এই যে এক্সপেরিমেন্টটা, গবেষণাটা আমাদের কাছে কিন্তু একটা গভীর বাস্তবতা উন্মোচন করেছে। কোভিড-19 মহামারীর সময়ে দক্ষিণ কোরিয়ায় পরিচালিত এই যে গবেষণা, সেখানে দেখা গেছে যে অভিভাবকেরা সন্তানদের প্রাইভেট টিউশন বা তথাকথিত শ্যাডো এডুকেশন বা প্যারালাল এডুকেশন এর পেছনে বিপুল অর্থ ব্যয় করলেও তা শিক্ষার্থীদের কিন্তু প্রকৃত শিক্ষাগত সাফল্যে কার্যকর হয়নি। গবেষকরা এটিকে প্রায় বালিতে জল ঢালার মতো নিষ্ফলা বলছেন। কিন্তু একই সঙ্গে আরেকটি চিত্র উজ্জ্বলভাবে সামনে এসেছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেখানে কি বলা হচ্ছে না, যেসব শিক্ষার্থীরা নিজে থেকে শেখার ক্ষমতা, যাকে আমরা বলি যে সেলফ ডিরেক্টেড লার্নিং এবিলিটি, গড়ে তুলতে পেরেছিল, তারা কোরিয়ান ভাষা, ইংরেজি এবং গণিত এই তিনটে মূল বিষয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অর্থাৎ প্রকৃত শিক্ষাগত উৎকর্ষ নির্ভর করছে টাকার অঙ্কে নয়, বরং শিক্ষার্থীর শেখার কৌতূহল, আত্মবিশ্বাস এবং স্বনির্ভর দক্ষতার উপরে। এই ফলাফলের বার্তাটি ভারতের তথা পশ্চিমবঙ্গের সরকারি স্কুল ব্যবস্থার জন্য একটা তাৎপর্যপূর্ণ বিষয়। যদি আমরা শিক্ষাক্ষেত্রে সত্যিকারের পরিবর্তন চাই, তবে অযথা প্রাইভেট টিউশনের অন্ধ প্রতিযোগিতায় ডুবে থাকার বদলে সরকারি স্কুলগুলোর দায়িত্ব হবে প্রতিটি শ্রেণীকক্ষেই শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলা, নিজে থেকে শেখার প্রেরণা ও আত্মবিশ্বাস গড়ে তোলা। শুধুমাত্র একটি শক্তিশালী, সুষ্ঠু ও গুণগত সরকারি শিক্ষা ব্যবস্থা, যেখানে শিক্ষকরা কেবল জ্ঞান সরবরাহকারী নয়, বরং শেখার পথপ্রদর্শক, তবেই সমাজে শিক্ষার প্রকৃত সমতা ও সাফল্য নিশ্চিত করা সম্ভব। তাই আমাদের দরকার সামগ্রিক সামাজিক এবং নীতিগত পরিবর্তন, যা আমাদের রবীন্দ্রনাথের সামগ্রিক শিক্ষা, বিবেকানন্দের চরিত্র গঠন, জন ডিউর গণতান্ত্রিক শ্রেণীকক্ষ এবং পাওলো ফ্রেইরির সমালোচনামূলক চেতনাকে আমাদের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করবে। আর এটা তখনই সম্ভব হবে যখন শিক্ষক, অভিভাবক, ছাত্ররা একসঙ্গে শিক্ষার প্রকৃত আদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কাজ করতে পারবে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে সরকারের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করা, তাকে দেখিয়ে দেওয়া এবং লড়াই আন্দোলনে নামা। তবেই হয়তো আমরা ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুস্থ ও সৃজনশীল সমাজ গড়ে তুলতে পারব, যেখানে শিক্ষা নিপীড়নের যন্ত্র না হয়ে মুক্তির হাতিয়ারে পরিণত হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।